আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম ইসলাম আছি আপনাদের সঙ্গে। স্বাগতম সবাইকে আজকের পর্বে। বন্ধুরা, আমাদের এই আমি মেজর ডালিম বলছি বইটি আর মাত্র কয়েকটি পর্ব হলেই এই বইটি শেষ হয়ে যাবে। এ বই শেষ হয়ে যাবার পর আপনারা কোন বই নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যে বইগুলোর নাম কমেন্ট করবেন সেই নামগুলো নিয়ে একটা পোল পোস্ট করা হবে। সেখান থেকে নির্বাচন করা হবে আপনাদের পছন্দের কোন বইটির ভিডিও আগে আসবে। তাই অবশ্যই কমেন্টে আপনার পছন্দের বইটির নাম লিখে যাবেন পরবর্তী সিরিজের জন্য। আপনি যদি আগের কোনো পর্ব মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমি মেজর ডালিম বলছি এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ, তাই যারা এই সিরিজটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, কমেন্ট বক্সে অবশ্যই আপনার পছন্দের বইটির নাম লিখে যাবেন। হতে পারে আপনার পছন্দের বইটি আমাদের পরবর্তী একটি সিরিজ। এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিন, যেন তারাও এসে তাদের পছন্দের বই আমাকে সাজেস্ট করতে পারে। আর আপনারা যে নামগুলো সাজেস্ট করবেন সেই নামগুলো নিয়ে কিন্তু পোল পোস্ট করা হবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। বৈপ্লবিক অভ্যুত্থান ও বিপ্লবোত্তর পরিস্থিতি। 12ই আগস্ট মিটিংয়ের পর শুরু হয় ঘড়ির কাঁটার সময় গোনার পালা। 14ই আগস্ট রাত ঢাকা ব্রিগেডের নাইট প্যারেড। এই অজুহাতে বিপ্লবের শেষ পর্যায়ের সব প্রস্তুতি শেষ করে 15ই আগস্ট শুভে সাদেকে আল্লাহ তাআলার নাম করেই বিপ্লব শুরু করা হলো। পূর্ব নির্ধারিত টার্গেটগুলোর ওপর অভিযান চালানো হলো। অতি সহজেই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো। শেখ মুজিব, শেখ মনি ও সেরনিয়াবাতের বাড়ি থেকে বাধা এলো। প্রথম গোলাগুলি শুরু করা হলো বাড়িগুলো থেকেই। গুলিতে 3 জন বিপ্লবী শহীদ হলেন। অবস্থার পরিপ্রেক্ষিতে কমান্ডাররা নির্দেশ দিতে বাধ্য হলেন পাল্টা আক্রমণ চালানোর। সংঘর্ষে নিহত হলেন শেখ মুজিব ও তার পরিবারের কয়েকজন সদস্য। শেখ মনি ও সেরনিয়াবাতের বাড়িতে অবস্থানরত অস্ত্রধারীদের কয়েকজন মারা গেলেন। অল্প সময়ের মধ্যে সব টার্গেটগুলো নিউট্রালাইজ করা সম্ভব হলো। রেডিও বাংলাদেশের মাধ্যমে দেশবাসীকে জানানো হলো শেখ মুজিবের সরকারের পতনের কথা। একই সাথে ঘোষণা করা হলো খন্দকার মোস্তাক আহমেদ অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। মার্শাল জারি করা হলো দেশের বৃহত্তর স্বার্থে। জনগণের কাছে আবেদন জানানো হলো বিপ্লবের সমর্থনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক জীবনের নিরাপত্তা রক্ষার কাজে সেনাবাহিনীকে সাহায্য করার জন্য। স্বৈরাচারী মুজিব সরকারের পতন ঘটেছে জানতে পেরে সমগ্র জাতি সেদিন স্বতঃস্ফূর্তভাবে বিপ্লবকে অভিনন্দন জানিয়েছিলেন। আনন্দের অতিশয্য ঢাকার রাস্তায় লোকের ঢল নেমেছিল। জনগণ সারা দেশ জুড়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল স্বৈরা শাসনের নাগপাশ থেকে মুক্তি পেয়ে। মসজিদে মসজিদে লোকজন সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেছিলেন। মিষ্টি বিতরণের ধুম পড়ে গিয়েছিল মহল্লায় মহল্লায়। শেখ মুজিব ও তার দোসরদের জন্য সেদিন বাংলাদেশের জনগণ ইন্না লিল্লাহে পড়তেও ভুলে গিয়েছিলেন। সবারই এক কথা, দেশ জালিমের হাত থেকে বেঁচে গেছে। আমরা জানতাম বাকশালী শাসনে জনগণ অতিষ্ঠ, কিন্তু আওয়ামী বাকশালী গোষ্ঠী যে এতটা ধিক্কৃত হয়ে উঠেছিল জনগণের কাছে সেটা উপলব্ধি করতে পেরেছিলাম বৈপ্লবিক পরিবর্তনের পর জনগণের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সমর্থনের বহিঃপ্রকাশে। বাংলাদেশের মানুষ জাতির ক্লান্তিলগ্নে অতীতে সবসময় সঠিক রায় দিয়ে এসেছেন, সেটাই তারা আরেকবার প্রমাণ করলেন 15ই আগস্টের বিপ্লবকে সমর্থন জানিয়ে। সমগ্র জাতির প্রতিক্রিয়া ব্যক্তিগতভাবে আমাকে অভিভূত করেছিল। জনগণের দেশপ্রেম দেখে জাতির প্রতি শ্রদ্ধায় মাথা নিচু করেছিলাম আমি। নিজেকে ধন্য মনে করেছিলাম জাতি ও দেশের জন্য কিছু করতে পেরেছিলাম ভেবে। জীবনের ঝুঁকি নিয়ে বৃহৎ স্বার্থে বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার সার্থকতা সেদিনই পেয়ে গিয়েছিলাম জনগণের দোয়া ও আন্তরিক অভিনন্দনে। জনগণের ওপর বিশ্বাস ও প্রত্যয় বেড়ে গিয়েছিল।
বুঝে নিয়েছিলাম বাংলাদেশের ৮ কোটি মুসলমানকে দাবিয়ে রাখতে পারবে না কোনো অপশক্তি। সব চক্রান্তের বহুভেদ করে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে নিজের স্থান করে নেবে একদিন বাংলাদেশের সচেতন সংগ্রামী জনতা। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের জোয়ারে সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ল রুশ ভারত চক্র। গণবিচ্ছিন্ন দেশবিরোধী বিশ্বাসঘাতকরা সেদিন প্রাণের ভয়ে লেজ গুটিয়ে আত্মরক্ষার জন্য গর্তে গিয়ে ঢুকে পড়েছিল, কিন্তু সেখানেও রেহাই পায়নি তারা। জনগণ জাতীয় বেঈমানদের খুঁজে বের করে ধরিয়ে দিতে থাকে আইনশৃঙ্খলা পালনকারী কর্তৃপক্ষের কাছে। এ অবস্থায় বাকশালী চক্রের যে সমস্ত নেতা যান বাঁচাবার চেষ্টায় গা ঢাকা দিয়েছিলেন, তাদের অনেককেই জনগণের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে উপায়হীন হয়ে স্বেচ্ছায় সরকারের কাছে আত্মসমর্পণ করেছিলেন। জনাব তোফায়েল আহমেদ এবং জনাব আব্দুল রাজ্জাক তাদের মধ্যে অন্যতম। জনাব কাদের সিদ্দিকী টাঙ্গাইল থেকে একটি টেলিগ্রাম করে তাতে জানায় সে রাষ্ট্রপতির কাছে আত্মসমর্পণ করতে চায়। এ টেলিগ্রামের কোনো জবাব না পেয়ে প্রাণের ভয়ে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে এবং পরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও সরকারের হাতে ক্রিয়ানক হয়ে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। ভারতীয় সীমান্ত বাহিনীর সহযোগিতায় তার দ্বারা পরিচালিত এক সশস্ত্র হামলার মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক তরুণ অফিসার ও 4 জন সৈনিক শহীদ হয়েছিলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জিয়া সরকার দেশদ্রোহিতার অভিযোগে তার বিচার করে। বিচারে আদালত তাকে দোষী সাব্যস্ত করে দীর্ঘমেয়াদী সাজা প্রদান করে। তখন থেকেই রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে ভারতে দীর্ঘ সময় অবস্থান করে। হালে বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে আবার পুনর্বাসিত হয়েছে সেই কাদের সিদ্দিকী। কাদের সহযোগিতায় রাষ্ট্রদ্রোহী কাদের সিদ্দিকী আবার বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেল। এই রহস্যর উদ্ঘাটনও ঘটবে একদিন এই বাংলাদেশের মাটিতেই। ফিরে যাওয়া যাক 15ই আগস্টে। অপারেশন শেষ। রেডিওতে সরকার পতন ও শেখ মুজিবের নিহত হবার খবর ঘোষিত হয়েছে। আমি কিছু জরুরি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ ক্যাপ্টেন শাহরিয়ার এসে জানালো রক্ষী বাহিনীর 3টি ট্রাক ও একটি জিপ টিএসসির দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে। বুঝতে পারলাম এরা রক্ষী বাহিনীর টহলদার ইউনিট। শেখ মুজিবের বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে টহল দিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে শেখ মুজিবের মৃত্যু সংবাদ যদি শুনে থাকে তবে তাদের প্রতিক্রিয়া বিরূপ হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে সংঘর্ষ অনিবার্য। আর যদি না শুনে থাকে তবে তাদের খবরটা জানিয়ে তাদের সমর্থন আদায় করার চেষ্টা করতে হবে। কয়েক মুহূর্ত চিন্তা করে শাহরিয়ারকে বললাম, আমি ওদের মনোভাব ও প্রতিক্রিয়া বোঝার জন্য যাচ্ছি। ওদের সমর্থন না পেলে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য তুমি তৈরি থেকো। জিপ চালিয়ে একাই বেরিয়ে এলাম গেট দিয়ে। পিজি হাসপাতালের সামনে পৌঁছতেই দেখলাম কনভয়টি পাবলিক লাইব্রেরির সামনে এসে থেমেছে। আমি জিপ থেকে নেমে এগিয়ে গিয়ে দেখলাম জিপে বসে আছে রক্ষী বাহিনীর একজন লিডার আমাকে দেখে গাড়ি থেকে নেমে স্যালুট করে দাঁড়ালো। তোমরা এখানে কি করছো? প্রশ্ন করলাম। আমরা টহল দিচ্ছিলাম বিশ্ববিদ্যালয় এলাকায়। গোলাগুলির শব্দ শুনে এদিকে এসেছি, জবাব দিল লিডার। বুঝলাম ওরা বিপ্লব ও মুজিবের মৃত্যুর খবরটা এখনও শোনেননি। লিডার জিজ্ঞাসা করলো, ব্যাপার কি স্যার? বললাম, শেখ মুজিবের সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শেখ মুজিব মারা গেছেন বৈপ্লবিক অভ্যুত্থানে। এই পরিস্থিতিতে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, তোমরা এই পরিবর্তনের পক্ষে না বিপক্ষে। অল্পক্ষণ চিন্তা করে লিডার বলল, আমরা পরিবর্তনের সপক্ষে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। স্টুপসদের গাড়ি থেকে নামিয়ে তাদের সমস্ত ঘটনা খুলে বলে তাদের মতামত জানতে চাইলে সবাই এক বাক্যে পরিবর্তনকে সমর্থন জানালো। এরপর সবাইকে সাথে নিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, সিপাই সিপাই ভাই ভাই প্রভৃতি স্লোগান দিতে দিতে রেডিওতে ফিরে এলাম।
রক্ষী বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে বুঝেছিলাম ওদের সম্পর্কে আমাদের মূল্যায়ন ছিল নির্ভুল। অল্প কিছুক্ষণের মধ্যেই কর্নেল অবসরপ্রাপ্ত তাহের, কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমর, মেজর অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন, মেজর অবসরপ্রাপ্ত রহমতুল্লাহ, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মাজেদ এবং এক্সপিএমএ ক্যাডেট মোস্তাক ও শরাফাত এসে হাজির হলো রেডিও বাংলাদেশে। ঘোষণা শুনে এসেছে তারা বিপ্লবের প্রতি তাদের সমর্থন ও অভিনন্দন জানাতে। খবর এলো পরিকল্পনা অনুযায়ী মেজর আমিন আহমেদ চৌধুরী ইতিমধ্যেই সাভারে রক্ষী বাহিনীর ক্যাম্পকে নিরস্ত্র করে তাদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল রশিদ চলে গেছে জনাব খন্দকার মোস্তাক আহমেদকে নিয়ে আসার জন্য, আর আমি গেলাম মেজর জেনারেল জিয়াউর রহমান ও বাহিনী প্রধানদের নিয়ে আসতে। ঘটনাগুলো ঘটছিল অতি তড়িৎ গতিতে। ঢাকা সেনানিবাস তখন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে। খুশির জোয়ার বয়ে যাচ্ছে সারা ক্যান্টনমেন্টে। অতি প্রত্যুষে বিপ্লবের খবর পেয়ে জেনারেল শফিউল্লাহ ব্রিগেড কমান্ডার সাফায়াত জামিলকে ফোনে নির্দেশ দিয়েছিলেন বিপ্লবকে প্রতিহত করার জন্য, কিন্তু ব্রিগেড কমান্ডার সাফায়াত জামিলের পক্ষে তখন কিছুই করা সম্ভব ছিল না। তিনি ব্রিগেড কমান্ডার ছিলেন বটে, কিন্তু তার অধীনস্থ রেজিমেন্ট ও ব্যাটালিয়নগুলো সবই তখন সেনা পরিষদের নিয়ন্ত্রণে, বৈপ্লবিক অভ্যুত্থানের সপক্ষে। সাফায়াত জামিলের কাছ থেকে নিরাশ হয়ে জেনারেল শফিউল্লাহ ব্রিগেডিয়ার খালেব মোশাররফ চিফ অফ জেনারেল স্টাফকে অনুরোধ জানান কিছু করার জন্য। ব্রিগেডিয়ার খালেদ জবাবে তাকে জানান, বঙ্গবন্ধু ইজ ডেড, দি আর্মি হ্যাজ রেভুলেট অ্যান্ড হোলি আর্মি হ্যাজ সেলিব্রেটেড। এ পরিস্থিতিতে কারো কিছু করার নেই বলে তিনি অভিমত প্রকাশ করেন। ঘণ্টাখানেকের মধ্যে আমি জেনারেল শফিউল্লাহ, জেনারেল জিয়াউর রহমান, বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খন্দকার, নৌবাহিনী প্রধান এমএস খানকে সঙ্গে নিয়ে ফিরে এলাম রেডিও বাংলাদেশে। রশিদ ফিরে এলো জনাব খন্দকার মোস্তাক আহমেদকে নিয়ে। আমিন ফিরে এলো তৎকালীন ভারপ্রাপ্ত রক্ষী বাহিনী প্রধান কর্নেল আবুল হাসানকে সঙ্গে নিয়ে। বিডিআর প্রধানকেও ডেকে আনা হলো। রাষ্ট্রপতি মোস্তাক আহমেদ রেডিওতে জাতির প্রতি তার ঐতিহাসিক ভাষণ দিলেন। প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা সবাই রাষ্ট্রপ্রধান খন্দকার মোস্তাক আহমেদের আনুগত্য প্রকাশ করে বৈপ্লবিক অভ্যুত্থানের সপক্ষে ভাষণ দিলেন রেডিওতে। কয়েক ঘন্টার মধ্যে আওয়ামী বাকশালী নেতারা অনেকেই গ্রেপ্তার হন। ওই দিনই জনাব খন্দকার মোস্তাক আহমেদ এক অনারবম্ভম অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। অস্থায়ী বিচারপতি সৈয়দ এবি মাহমুদ হোসেন এই অনুষ্ঠান পরিচালনা করেন। একই দিন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন জনাব মাহমুদুল্লাহ। মন্ত্রিপরিষদও গঠিত হয় সেদিনই। মন্ত্রিসভার সদস্যবৃন্দ: পূর্ণ মন্ত্রীগণের তালিকা: 1. বিচারপতি আবু সাইদ চৌধুরী, 2. অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী, 3. ফণীভূষণ মজুমদার, 4. মোহাম্মদ সরোয়ার হোসেন, 5. আব্দুল মান্নান, 6. মনোরঞ্জন ধর, 7. আব্দুল মোমেন, 8. আসাদুজ্জামান খান, 9. ডাক্তার এআর মল্লিক, 10. ডক্টর মোফাজ্জল আহমেদ চৌধুরী। প্রতিমন্ত্রীগণের তালিকা: 1. শাহ মোয়াজ্জেম হোসেন, 2. দেওয়ান ফকির গাজী, 3. তাহের উদ্দিন ঠাকুর, 4. অধ্যাপক নুরুল ইসলাম, 5. নুরুল ইসলাম মঞ্জুর, 6. কে এম ওবায়দুর রহমান, 7. মোসলেম উদ্দিন খান, 8. রিয়াজউদ্দিন আহমেদ, 9. ক্ষিতীশচন্দ্র মণ্ডল, 10. সৈয়দ আলতাফ হোসেন, 11. মমিনউদ্দিন আহমেদ। খন্দকার মোস্তাক সম্পর্কে আমাদের মূল্যায়ন সঠিক প্রমাণিত হয়েছিল পরবর্তীকালে। বাকশাল সরকারের 18 জন মন্ত্রীর 10 জন এবং 9 জন প্রতিমন্ত্রীর 8 জনই মোস্তাক সরকারে যোগদান করেছিলেন 15ই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থানকে সমর্থন জানিয়ে। পাকিস্তান অভ্যুত্থানের প্রথম দিনই খন্দকার মোস্তাক সরকারকে স্বীকৃতি দেয়। যে সৌদি আরব মুজিব সরকারকে দীর্ঘ 4.5 বছর স্বীকৃতি দেয়া থেকে বিরত ছিল, সেই সৌদি আরবও অভ্যুত্থানের দ্বিতীয় দিনে মোস্তাক সরকারকে স্বীকৃতি দান করে।
গণচীন শুধু মোস্তাক সরকারকে স্বীকৃতি দান করেনি, পিকিং বেতার ও ভয়েস অব আমেরিকা গণ অভ্যুত্থানের সমর্থনে একই সাথে হুঁশিয়ার বাণী প্রচার করে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন একটি আভ্যন্তরীণ ব্যাপার। সে দেশের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে বিদেশি কোনো প্রকার হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র ও গণচীন সহ্য করবে না। এ ধরনের হস্তক্ষেপে আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে, বিধায় গণচীন ও মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের হস্তক্ষেপে নিশ্চুপ থাকবে না। আঞ্চলিক স্থিতিশীলতা বজিয়ে রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপই তারা গ্রহণ করবে। শুধু হুঁশিয়ারিই নয়, গণচীনের সেনাবাহিনীকে ভারতের যে কোনো আগ্রাসনী হামলা মোকাবেলার সীমান্ত অবস্থায় জোরদার করে তোলার হুকুম দিয়েছিল গণচীনের সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র ও গণচীনের হুঁশিয়ারি এবং দেশের গণতন্ত্রের স্বতঃস্ফূর্ত সমর্থনের পরিপ্রেক্ষিতে ভারতীয় সরকার 17 আগস্ট বাংলাদেশে আগ্রাসনী সামরিক অভিযান চালাবার সিদ্ধান্ত গ্রহণ করেও সে সিদ্ধান্ত বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে বাধ্য হয়। শুধু তাই নয়, অভ্যুত্থানের 12 দিনের মাথায় জাপান, ইরাক, সোভিয়েত ইউনিয়ন এবং আরও 39টা দেশের সাথে ভারতও মুস্তাক সরকারকে স্বীকৃতি প্রদান করে। অস্থায়ী সরকারের গৃহীত নীতি ও পদক্ষেপসমূহ। ক্ষমতা গ্রহণের পরই খন্দকার মোস্তাক শক্ত হাতে রাষ্ট্র ব্যবস্থার হাল ধরেন। সেনা পরিষদ তাকে পর্দার অন্তরাল থেকে সার্বিক সাহায্য প্রদান করতে থাকে। অনেক কিছুই করণীয়। খুব সতর্কতার সাথে অগ্রাধিকার ঠিক করা হচ্ছিল প্রতি ক্ষেত্রে। রেড ক্রসের চেয়ারম্যান পদ থেকে কুখ্যাত গাজী গোলাম মোস্তফাকে অপসারিত করে বিচারপতি বি.এ. সিদ্দিককে তার পদে নিযুক্ত করা হয়। রাষ্ট্রপতির 9 নং আদেশ বাতিল করা হয়। রাষ্ট্রপতি মোস্তাক এক অধ্যাদেশ জারি করে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘোষণা করে দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠা করার অঙ্গীকার ঘোষণা করেন। মুজিব কর্তৃক দেশকে 61 জেলায় বিভক্ত করে গভর্নর নিয়োগের পরিকল্পনা বাতিল করা হয়। দেশে 19টি জেলা পূর্ণ প্রতিষ্ঠা করে জেলা প্রশাসকদের হাতে প্রশাসনের দায়িত্ব দেয়া হয়। দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে সাবেক উপরাষ্ট্রপতি মুজিব সরকারের 6 জন মন্ত্রী, 10 জন সংসদ সদস্য, 4 জন আমলা এবং 12 জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিচারের জন্য 2টো বিশেষ আদালত গঠিত হয়। সামরিক বাহিনীর 36 জন দুর্নীতিপরায়ণ অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। রাজবন্দীদের তালিকা প্রস্তুত করার জন্য বিলুপ্ত রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতার আবেদন জানানো হয়। সরকারি আদেশে মশিউর রহমান এবং অলি আহাদকে বিনা শর্তে মুক্তিদান করা হয় 25শে আগস্ট। একই দিনে জেনারেল ওসমানীকে রাষ্ট্রপতির নয়া সামরিক উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। মেজর জেনারেল খলিলুর রহমানকে জয়েন্ট চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে এবং মেজর জেনারেল শফিউল্লাহর স্থানে মেজর জেনারেল জিয়াউর রহমানকে আর্মি চিফ অব স্টাফ হিসাবে নিয়োগ করা হয়। বিমান বাহিনীর চিফ অব স্টাফ হিসাবে নিযুক্ত হন এয়ার ভাইস মার্শাল তোয়াব। দৈনিক ইত্তেফাক ও দৈনিক বাংলার পত্রিকা 2টি মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। 16 আগস্ট মজলুম নেতা মাওলানা ভাসানী নয়া সরকারের প্রতি সমর্থন জ্ঞাপন করে এক বার্তা পাঠান। দেশের প্রায় সমস্ত জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল, নেতা এবং গণসংগঠনের সমর্থনও লাভ করতে সমর্থ হয় নতুন সরকার। তারা সবাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে তাদের সাহসী পদক্ষেপের জন্য আন্তরিক অভিনন্দন জানান। 3 অক্টোবর প্রেসিডেন্ট মোস্তাক ঘোষণা করেন 1976 সালের 15 আগস্ট হতে দেশে বহুদলীয় অবাধ রাজনীতি পুনরায় চালু করা হবে এবং 1977 সালের 28শে ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন সংগঠিত করা হবে। এভাবেই উল্লেখিত পদক্ষেপগুলো নেবার ফলে দেশের সার্বিক অবস্থা অতি অল্প সময়ে শুধুমাত্র স্বাভাবিকই হয়ে উঠেছিল তাই নয়, দেশের আইন শৃঙ্খলা, প্রশাসনিক ব্যবস্থা এবং কলকারখানার উৎপাদনেও অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। বাজারে জিনিসপত্রের দাম কমে যায়। দেশে চুরি ডাকাতি ও চোরাচালানের মাত্রা কমে যায় বহু অংশে।
দেশে স্থিতিশীলতা ফিরে আসে পূর্ণ মাত্রায়। দেশে বিদেশে অস্থায়ী সরকারের নীতিসমূহ ও পদক্ষেপগুলি প্রশংসিত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক দি টাইম প্রেসিডেন্ট খন্দকার মোশতাকের ওপর একটি বিশেষ সংখ্যা প্রকাশিত করে। সেখানে তাকে তৃতীয় বিশ্বের একজন অসাধারণ স্টেটম্যান, ধুরধার বুদ্ধিমত্তার অধিকারী একজন রসিক ব্যক্তি বলে অভিহিত করা হয়। তার সম্পর্কে এও বলা হয়, আকারে ছোট হলেও বুদ্ধি ও রাজনৈতিক প্রজ্ঞার দিক দিয়ে তিনি ছিলেন ভারতের লাল বাহাদুর শাস্ত্রীরও ওপরে। এ ধরনের উক্তি যে কোনো জাতির জন্যই বিশেষ গর্বের বিষয়। 15ই আগস্ট ছিল জাতীয় মুক্তির দিন। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সেই সত্যকে তুলে ধরেছিল। ইতিহাসও সেই সত্যকেই বহন করবে। 1975 সালের 15ই আগস্টের বিপ্লব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। সমসাময়িক দেশ বিদেশের প্রতিক্রিয়াতেই তা লেখা রয়েছে, ইতিহাসেও তা থাকবে। আজ আর একথা বলার অপেক্ষা রাখে না যে 30 বছর আগে স্বাধীনতার যাত্রাকাল থেকে ক্ষমতাসীনরা যদি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা না করত, যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকত, যদি বেঁচে থাকার মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক কার্যক্রম ও সংগঠনের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকত, যদি অন্যায়, অত্যাচার, হত্যা, নির্যাতন না হতো, যদি সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকত, তাহলে দুর্বিষহ যন্ত্রণা থেকে নাজাত পাওয়ার জন্য 75-এর 15ই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থানের প্রয়োজন হতো না। 16ই আগস্ট 1975 দৈনিক ইত্তেফাকে ঐতিহাসিক নবযাত্রা নামে সম্পাদকীয়ের অংশবিশেষ পাঠকদের জন্য তুলে ধরছি। দেশ ও জাতি এক ঐতিহাসিক প্রয়োজন পূরণে 15ই আগস্ট শুক্রবার প্রত্যুষে প্রবীণ জননায়ক খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সরকারের সর্বময় ক্ষমতা গ্রহণ করিয়াছেন। পূর্ববর্তী সরকার ক্ষমতাচ্যুত হইয়াছেন এবং এক ভাবগম্ভীর অথচ অনাড়ম্বর অনুষ্ঠানে খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করিয়াছেন। দেশের আইন শৃঙ্খলাকারী সংস্থাসমূহ যথা বাংলাদেশ রাইফেলস, পুলিশ এবং রক্ষী বাহিনী প্রধানগণও নতুন সরকারের প্রতি তাদের অকুণ্ঠ আনুগত্য জ্ঞাপন করিয়াছেন। বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে এই পরিবর্তনের এক বিষাদময় পটভূমি রহিয়াছে। 30 লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা বোনের পবিত্র ইজ্জতের বিনিময়ে আমরা একদিন যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেখানে আমাদের আশা ও স্বপ্ন ছিল অপরিমেয়। কিন্তু বিগত 3.5 বছরেও ঊর্ধ্বকালে দেশব্যাপী বাস্তব ক্ষেত্রে যাহা লাভ করিয়াছে, তাহাকে এক কথায় হতাশা ও বঞ্চনা ছাড়া আর কিছুই বলা যায় না। দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের 7.5 কোটি মানুষের সত্যিকার আশা আকাঙ্ক্ষা রূপায়ণে খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনীকে সেই ঐতিহাসিক দায়িত্ব নিতে আগাইয়া আসিতে হইয়াছে। তারও কারণ ছিল, পূর্ববর্তী শাসনচক্র সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের সমস্ত পথ বন্ধ করিয়া রাখিয়া সামরিক বাহিনীর হস্তক্ষেপকে অনিবার্য করিয়া তুলিয়াছিল। কিন্তু ইতিহাসের গতিকে কোনোদিন ক্ষমতা লিপ্সার বাদ দিয়া ঠেকাইয়া রাখা যায় না। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের দায়িত্ব অনেক। বাংলাদেশের এক মহাক্রান্তি লগ্নে জননায়ক খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সশস্ত্র বাহিনী যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করিয়াছে, তাহাকে সুসংহত করিতে হইলে জনগণের প্রতি অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধভাবে আগাইয়া যাইতে হইবে। 15ই আগস্টের জনপ্রিয় অভ্যুত্থান নৈতিক এবং সাংবিধানিক উভয় প্রকার স্বীকৃতি পেয়েছিল। জনগণের স্বতঃস্ফূর্ততা এবং সমর্থন দিয়েছিল নৈতিক স্বীকৃতি এবং সংসদে 2/3 ভোটে গৃহীত 5ম সংশোধনীর মাধ্যমে দেয়া হয়েছিল সাংবিধানিক স্বীকৃতি।
বস্তুত শেখ মুজিব তার নিজের ও পরিবারের ক্ষমতাকে চিরস্থায়ী একটা ভিত্তি দেওয়ার লক্ষ্যেই বাকশালী স্বৈরাচার কায়েম করেছিলেন। এভাবেই যুগ যুগ ধরে স্বৈরাচারী শাসকরা আবির্ভূত হয়। এরা একই নিয়মে ক্ষমতা কুক্ষিগত করে। জার্মানির হিটলারের উত্থান ঘটেছিল এভাবেই। ন্যাসি পার্টি তাকে মহামানব আখ্যায়িত করেছিল। বাকশালীরাও স্লোগান তুলেছিল, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। ফলশ্রুতিতে মুজিব পরিণত হয়েছিল একজন স্বৈরাচারী রাষ্ট্রনায়কে। ইতালিতে মুসোলিনির আবির্ভাবও ঘটেছিল একই প্রক্রিয়ায়। আওয়ামী লীগের শাসনামল ছিল বর্বরতার নজিরে পূর্ণ। সংসদীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে একদলীয় ব্যবস্থার প্রবর্তক। সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সহ সকল রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। জাতি কখনোই এই কলঙ্কিত ইতিহাসের কথা অন্তর থেকে মুছে ফেলতে পারবে না। আওয়ামী বাকশালী শাসনামল ছিল মূলত হত্যার ইতিহাস, নারী নির্যাতনের ইতিহাস, লুণ্ঠনের ইতিহাস, শোষণের ইতিহাস, চোরাচালানের ইতিহাস, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভারতীয় সম্প্রসারণবাদের পায়ের তলায় লুটিয়ে দেবার ইতিহাস, জাতীয় অর্থনীতিকে বিকিয়ে দেবার ইতিহাস, রক্ষী বাহিনীর স্রেদ সন্ত্রাসের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের চেতনা ও লাখো শহীদের রক্তের সাথে বেইমানির ইতিহাস। রাষ্ট্রীয়করণের নামে আওয়ামী লীগ ব্যাংক, বিমা, মিল, কলকারখানায় হরিলুট করেছিল। দেশে সম্পদ পাচার করার জন্য সীমান্তকে উন্মুক্ত করে দিয়েছিল। আওয়ামী শাসনামলে অবাধ লুটপাটের ফলে বাংলাদেশ বিশ্বের বুকে তলাহীন ঝুড়ি আখ্যা পেয়েছিল। আওয়ামী লীগের আমলে বিদেশি সাহায্যের বেশিরভাগ মালই ভারতের কলকাতা ও বিশাখাপত্তনম বন্দরে খালাস পেত। ৭১-এর যুদ্ধ আর ধ্বংসযজ্ঞের পর ৭২-এ কোনো দুর্ভিক্ষ না হয়ে আওয়ামী লীগের শাসন ও শোষণের ফলে ৭৪-এ দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। অনাহারে মারা গিয়েছিল লাখ লাখ আদম সন্তান। ডাস্টবিনের উচ্ছিষ্ট নিয়ে কাড়াকাড়ি করেছিল মানুষ আর কুকুরে। অনাহারে মৃত ব্যক্তিদের কলাপাতার কাফনে দাফন করতে হয়েছে। ঘূর্ণিবৃত্তির জন্য বন্য লতাপাতা, কচু ঘেঁচু আর কলাগাছের কাণ্ড সংগ্রহে ব্যস্ত জালপরা মাসন্তীরা আওয়ামী কুশাসনের ঐতিহাসিক সাক্ষী। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সামরিকভাবে ভারত থেকে সুন্দরী ও সোহাগী নামের ১.৫ হাত প্রস্থ ও ৭ হাত দৈর্ঘ্য শাড়ি আমদানি করে আওয়ামী লীগ বস্ত্রহীন, নিরন্ন ও দুর্ভিক্ষপীড়িত মানুষের সাথে জঘন্য মশকরা করেছিল। জনগণ ক্ষুব্ধ হয়ে ওই কাপড়ের নাম দিয়েছিল উলঙ্গ বাহার শাড়ি। আওয়ামী লীগ ও বাকশাল সরকার তাদের শাসনামলে এদেশের জনগণকে গণতন্ত্রের নামে দিয়েছিল স্বৈরাচার, সমাজতন্ত্রের নামে শুরু করেছিল সামাজিক অনাচার, বাঙালি জাতীয়তাবাদের নামে জাতিকে করেছিল বিভক্ত, আর ধর্মনিরপেক্ষতার নামে জুগিয়েছিল ধর্মহীনতার ইন্ধন। স্বৈরাচারী মুজিব সরকার সুপ্রিম কোর্টের সাংবিধানিক ক্ষমতা পর্যন্ত কেড়ে নিয়েছিল। ১৫ই আগস্টের বৈপ্লবিক পরিবর্তন যদি না হতো তাহলে গণতন্ত্রের বধ্যভূমিতে আজকের শতাধিক রাজনৈতিক দলকে একদলীয় বাকশালের ধ্বজা বহন করেই বেড়াতে হতো। এমনকি আওয়ামী লীগ নামক কোনো দলেরও পুনর্জন্ম হতো না। আওয়ামী বাকশালীদের অনাসৃষ্টির জন্য বিধ্বস্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার ঘানি দেশবাসীকে অনির্দিষ্টকালের জন্য টানতে হতো। দেশ স্বাধীন হওয়ার পর হাজার হাজার কোটি টাকার অস্ত্র, গোলাবারুদ, স্বর্ণ, মূল্যবান ধাতু, যানবাহন, মিল কারখানার মেশিনপত্র, কাঁচামাল ভারতের হাতে তুলে দিয়ে আওয়ামী লীগ সমগ্র জাতিকে প্রতিপক্ষ করে স্বাধীনতার সোল এজেন্ট সেজে বসেছিল। এসবের প্রতিবাদ করতে যাওয়ায় দেশমাতৃকার অন্যতম সেরা সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রাণ হারাতে হয়েছিল বিপ্লবী সিরাজ শিকদার ও হাজারো মুক্তিযোদ্ধাকে। লাঞ্ছনার শিকারে পরিণত হতে হয় অনেক দেশপ্রেমিককে।
দীর্ঘমেয়াদী অসম চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বন্ধক রেখেছিল আওয়ামী লীগই। লাল বাহিনী, নীল বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী, রক্ষী বাহিনী সহ ইত্যাকার নানা রকমের বাহিনী গঠনের দ্বারা দুঃসহ নৈরাজ্য সৃষ্টি করার মধ্য দিয়ে বিনা বিচারে 30,000 থেকে 40,000 রাজনৈতিক কর্মীর প্রাণ সংহার করার কালো ইতিহাস আওয়ামী বাকশালীদের দ্বারাই সৃষ্টি হয়েছিল। বন্দী অবস্থায় রাজনৈতিক নেতা জনাব সিরাজ শিকদারকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করার পর শেখ মুজিব স্বয়ং সংসদ অধিবেশনে ক্ষমতার দম্ভে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? জাতির আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার উদ্দেশ্যে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সে ব্যবস্থা টিকে থাকতে পারে না। জনসমর্থন ছাড়া কোনো ব্যবস্থাই দীর্ঘস্থায়ী হতে পারে না। জাতীয় বেঈমান ও বিশ্বাসঘাতকরা যখন জাতির কাঁধে একনায়কত্ব স্বৈরতন্ত্রের বোঝা চাপিয়ে দেয়, জাতীয় স্বার্থ বিকিয়ে দেয় ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য, মির্জাফর বা রাজাকার আলবদরদের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন তাদের অন্যায় অত্যাচার শোষণ নির্যাতন থেকে জাতিকে বাঁচানোর জন্য, তাদের দুঃশাসন উৎখাত করার জন্য দেশপ্রেমিকদের বিপ্লবের পথ অবলম্বন করতে হয়েছে যুগে যুগে। একই যুক্তিতে 1975 সালের 15ই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ। সেই বিপ্লব ছিল একটি সফল অভ্যুত্থান। দেশ ও জাতি মুক্তি পেয়েছিল দাসত্বের নাগপাশ ও স্বৈরশাসনের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে। বাকশাল সরকারের উৎপাত ও মোস্তাক সরকারের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনই একথাই প্রমাণ করেছিল জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে বাকশালের কোনো সম্পর্ক ছিল না। একদলীয় শাসন ব্যবস্থার প্রতি জনসমর্থনও ছিল না। 15ই আগস্টের বিপ্লব স্বতঃস্ফূর্ত জনসমর্থন পেয়ে একটি জনপ্রিয় অভ্যুত্থানে পরিণত হয়। 1979 সালের 4 এপ্রিল জাতীয় সংসদে মরহুম শেখ মুজিবের ওপর একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়। তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন মরহুম জিয়াউর রহমান এবং স্পিকার ছিলেন মির্জা গোলাম হাফিজ। কোনো মৃত ব্যক্তির ওপর রাষ্ট্রীয়ভাবে শোক প্রস্তাব উত্থাপন করতে গেলে প্রথাগতভাবে তার জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় এবং সংসদের কার্যবিবরণীতে তা লিপিবদ্ধ করা হয়। 1979 সালের 4 এপ্রিল শেখ মুজিবের ওপর যে শোক প্রস্তাব উত্থাপন করা হয় তা উত্থাপন করেন স্বয়ং মির্জা গোলাম হাফিজ। তার কথিত শেখ মুজিবের জীবন বৃত্তান্তের শেষ লাইনে বলা হয়, 1975 সালের 15ই আগস্ট এক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তিনি মৃত্যুমুখে পতিত হন। এটাই মূল কথা। শেখ মুজিবের মৃত্যু একটি সাধারণ হত্যাকাণ্ড নয়। শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের বৈপ্লবিক অভ্যুত্থানের প্রক্রিয়ায়। একই দিনে শেখ মুজিবের পতনের রাজনৈতিক দিনটি খুব পরিষ্কার ও স্বচ্ছ করে ব্যাখ্যা করে দিলেন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। সেটা তিনি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুমোদন ক্রমে। তিনি বলেছিলেন, 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 15 মিনিটের মধ্যে যে কুখ্যাত কালাকানুন পাশ করে বাকশাল নামক একদলীয় স্বৈরাচারী জগদ্দল পাথর দেশের তৎকালীন 8 কোটি লোকের বুকে চাপিয়ে দেয়া হয়েছিল, সেটা ছিল একটা সংসদীয় কুদাতা অভ্যুত্থান। ওই একদলীয় স্বৈরাচারী অভ্যুত্থানের বিরুদ্ধে 1975 সালের 15ই আগস্ট সংগঠিত হয় বৈপ্লবিক অভ্যুত্থান। একই অধিবেশনে পরে তিনি ইনডেমনিটি বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি 241 ভোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। ফলে ইনডেমনিটি অধ্যাদেশ 5ম সংশোধনী হিসেবে সংবিধানে সংযোজিত হয় এবং দেশের শাসনতন্ত্রের অংশে পরিণত হয়।
এভাবেই জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান ও নির্বাচিত সংসদরা 15ই আগস্টের বিপ্লবের সপক্ষে চূড়ান্ত ফয়সালা করে বিপ্লব ও বিপ্লব সংগঠনকারীদের সাংবিধানিক বৈধতা দান করেছিলেন। 15ই আগস্ট 1975-এর বৈপ্লবিক সফল অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনচেতা জনগণের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি মাইল ফলক হিসাবে চিরভাস্বর হয়ে থাকবে, আম্লান হয়ে থাকবে নিজ মহিমায়। সেদিন আগস্ট বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশের মাটি থেকে স্বৈরশাসনের একনায়কত্ব ও একদলীয় শাসন ব্যবস্থার পতন ঘটেছিল এবং উন্মোচিত হয়েছিল বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বার। আগস্ট বিপ্লব বাকশালী কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে রাজনীতিতে গতিশীলতার সৃষ্টি করে সূচনা করে এক নতুন দিগন্তের। 15ই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থান ও রাজনৈতিক পট পরিবর্তনের পর যে জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক রাজনীতির উন্মেষ ঘটেছিল, জাতীয় জীবনের প্রতি ক্ষেত্রে তারই ধারা আজও দুর্বার গতিতে বয়ে চলেছে। নিঃস্বার্থ দেশপ্রেম ও জাতীয় মুক্তির প্রতীক 15ই আগস্টের সফল বৈপ্লবিক অভ্যুত্থান ও তার চেতনা সর্বকালে সর্বযুগে এদেশের প্রতিটি দেশপ্রেমিক ও সচেতন নাগরিক ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাবে নব্যসৃষ্ট মির্জাফর ও জাতীয় বেঈমানদের উৎখাত করতে, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করার জ্বলন্ত নিদর্শন 15ই আগস্টের মহান বিপ্লব। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি যদি আপনার পছন্দের বইটির এরকম অডিও সিরিজ শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার পছন্দের বইটির নাম লিখে যাবেন। আপনাদের দেয়া এই নামগুলো নিয়ে একটি পোল পোস্ট করা হবে এবং সেখান থেকে নির্বাচিত করা হবে কোন বইটির ভিডিও আগে আসবে। তাই অবশ্যই এখানে পার্টিসিপেট করবেন, কারণ আপনার পছন্দের বইটি হতে পারে আমাদের পরবর্তী একটি সিরিজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি চেপে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু এবং পরিবারের কাছে। এই ইতিহাসগুলো সবারই জানা প্রয়োজন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরে আসব পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।